সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত মুখ, সবাই যার কথা শুনতে আগ্রহী হচ্ছেন। ইদানিং যিনি ক্যাপিটাল মার্কেটের জন্য সবচেয়ে বেশি যারা কথা বলছেন তাদের মধ্যে একজন খুজিস্তা নুরিন নাহিরিন, যিনি সহসভাপতি ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। মনে হয় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে হাসিফ। জি, আমাদের সাথে আরও উপস্থিত আছেন মোহাম্মদ রিয়াদ মতিন, যিনি এমডিও সিইও বিএসএমএল ইনভেস্টমেন্ট লিমিটেড। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও স্কাইপে যোগ দিচ্ছেন মোহাম্মদ মঈনুদ্দিন, সিইও শেলটেক ব্রোকারেজ লিমিটেড। মঈন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মুনিয়াপা, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের দীর্ঘদিনের একটি কষ্টের ফল আমরা এখন দেখতে পাচ্ছি যে বাজার কিছুটা ভালো হচ্ছে এবং বাজারে ভলিউম বাড়ছে। এটি সবচেয়ে ইতিবাচক যে বাজারে সম্পৃক্ততা বিনিয়োগকারীদের বাড়ছে। কিন্তু এই যে সম্পৃক্ততা, এটি ধরে রাখার জন্য এখন থেকেই যদি কাজ করা না হয় তাহলে দেখা যাবে যে সেই আবার একটা বাবল হয়ে আবার ক্রাশ করবে। তো এখন আপনারা তো দায়িত্বে আছেন, আপনারা এখন লিডার, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন? জি, ধন্যবাদ হাসিব আপনাকে। আমি কিন্তু আগেও বলেছি এবং আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আপনি জানেন যে আগামী 8 তারিখে কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। তো এখানে আমরা যেটা চাচ্ছি, আমাদের দুটো দিক আমরা দেখছি যে মার্কেট এখন যেহেতু বিনিয়োগকারীরা মার্কেটের দিকে এগিয়ে আসছে, মার্কেটটা বড় হচ্ছে, ভলিউম আমরা প্রত্যেকদিন টার্নওভার দেখছি বেড়ে যাচ্ছে। দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বিনিয়োগকারীরা যেন খারাপ শেয়ারে ইনভেস্ট না করে, আরেকটা হচ্ছে যে মার্কেটে নতুন নতুন ভালো ভালো কোম্পানিগুলো আসা। এটার জন্য আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যেগুলো বড় বড় দেশে বড় বড় ভালো কোম্পানিগুলো আছে, আমরা চাচ্ছি যে এই কোম্পানিগুলো আসুক মার্কেটে। এই সময় বাজারে চাহিদা তৈরি হচ্ছে। আমি ট্রেড করছি, এখানে সবাই বলে ভালো কোম্পানি আসা দরকার, মাল্টিন্যাশনাল গুলো আসা দরকার, সরকারি শেয়ারগুলো বাজারে আসা দরকার। কিন্তু এই যে সবাই বলে দরকার, আর কাজটা কে করবে? বিএসসিসির কাজ এটা না। বিএসসিসি বলছে এটা মার্চেন্ট ব্যাংকগুলো এখানে আমাদের কাছে আবেদন করবে, আমরা যাচাই বাছাই করে পারমিশন দিব। যারা ইস্যু ম্যানেজার আছে, ইস্যুয়ার আছে, তারা যাদের দায়িত্ব, আসলে কারো তো দায়িত্ব, তারা কি করছেন কিনা, কিংবা আপনারা ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে আপনারা সম্প্রতি সম্ভবত একটা উদ্যোগ নিচ্ছেন ব্যাপারে? হ্যাঁ, মানে কোম্পানি কিন্তু অনেকই আসছে, ইস্যু ম্যানেজাররা, ইস্যুয়াররা কিন্তু মার্কেটে নিয়ে আসছে নতুন নতুন কোম্পানি। কিন্তু দুঃখজনকভাবে অনেকগুলো কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছে না আনার পরে। এটা হচ্ছে দুঃখজনক ঘটনা। আমরা ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে একটা উদ্যোগ নিতে চাচ্ছি যে ভালো ভালো কোম্পানিগুলোর একটা কমিটিও ফর্ম হয়েছে, যে আমাদের এখান থেকে একটা গ্রুপ যাবে, তারা বলবে, বিভিন্নদেরকে প্রপোজ করবে যে আপনারা আসেন, এবং তাদেরকে বোঝানো। এবং ধরেন আমরা মাননীয় আমাদের অভিভাবক, আমাদের পুঁজিবাজারের অভিভাবক, আমরা যাকে মনে করি আমাদের অর্থমন্ত্রী মাননীয়, তার কাছেও কিন্তু আমরা আবারও অনেক দিন ধরেই আমরা আবেদন রেখে আসছি যে মানে গভর্নমেন্ট যে শেয়ারগুলো আছে 26টা কোম্পানি, কিংবা ভালো ভালো গভর্নমেন্ট যে শেয়ারগুলো আপনি দেখেছেন যে আমাদের এখানে অনেকগুলো কোম্পানি পুঁজিবাজারে আপনার তালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে, বিনিয়োগকারীরা কিন্তু ওগুলোতে ইনভেস্ট করতে আগে স্বাচ্ছন্দ্য অনুভব করতো আগে। এখন রিসেন্টলি কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাই একটু কমে গেছিলো, কিন্তু ইভেন দেন বিদেশি বিনিয়োগকারী যারা, তারাও কিন্তু গভর্নমেন্ট শেয়ারগুলো চায়। তো এখন সময়ের চাহিদা যে গভর্নমেন্ট শেয়ারগুলো বাজারে ছেড়ে দেওয়া হোক। আমরা এইবারও যখন গেছি আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করতে, তখনও কিন্তু এই বিষয়টা আমরা তার সাথে কথা বলেছি যে আসা দরকার। এখন যেহেতু অনেক দিন পরে, আপনি দেখেছেন যে 2006-এর পর থেকে কিন্তু মার্কেটটা ধুকে ধুকে যাচ্ছিল, এগোচ্ছিল, এবং আমাদের বিনিয়োগকারীরাও কষ্ট করেছে দীর্ঘদিন, এবং আমরা যারা ব্রোকার হাউস যাদের আছে, তারাও কিন্তু প্রচণ্ড একটা কষ্টের মধ্য দিয়ে কালাতিপাত করেছি। কারণ আমাদের যে হাউসগুলো আছে এখানে কিন্তু 3000 কোটি টাকা ট্রেড হওয়ার জন্য আমরা তৈরি করেছি ওইভাবে নিজেদেরকে হাউস। আমরা ইভেন দেন যারা এমপ্লয়ি আছে তারা কিন্তু ওইভাবেই তৈরি। আপনি নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, আমাদের এখানে চাকরি করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিভিন্ন জন। এখানে কিন্তু আমাদের অবস্থা সাংঘাতিক শোচনীয় পর্যায়ে আমরা চলে গেছিলাম। সেখান থেকে একটু উত্তরণ ঘটছে, সেখান থেকে একটু ভাইব্রেন্সি দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমি মনে করি দুটো জিনিস প্রয়োজন এই মার্কেটটাকে ধরে রাখার জন্য। একটা হচ্ছে ভালো কোম্পানি নতুন করে ইন্ট্রোডিউস করা, নতুন করে তালিকাভুক্তি করা, লিস্টেড করা ঢাকা স্টক এক্সচেঞ্জে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিনিয়োগকারীরা যারা আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে যে
তাদেরও খেয়াল রাখতে হবে যে আপনি উল্টাপাল্টা সচেতনতা বাড়াতে দরকার। এক্স্যাক্টলি। রিয়াদ ভাই, আপনার কাছে যদি একই জিনিস জানতে চাই, মুনিয়াপা যেগুলো বললেন, একটি বিষয়ে আপনারা মার্চেন্ট ব্যাংকার্সরা যে এখন যে আপনাদের তৎপরতা এটি অনেক ইতিবাচক, কিন্তু আপনাদের যে ভূমিকাটা সেটি কি যথেষ্ট আছে কিনা, যতটুকু থাকা দরকার ততটুকু আপনারা পালন করতে পারছেন কিনা বর্তমান মার্কেট অনুযায়ী? হ্যাঁ, বর্তমান মার্কেট অনুযায়ী। কারণ আপনি সম্প্রতি আপনাদের প্রোগ্রামে বিএসসিসি চেয়ারম্যান যে কথাটি স্পষ্ট করে বলেছেন যে আমি ডিসক্লোজার বেসড আমি আইপিও অনুমোদন দেই, কেউ যদি খারাপ করে সেটা ওই মার্চেন্ট ব্যাংক যে এনেছে তারকেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, ধন্যবাদ হাসিব। এটা তো সত্যি যে একটা মার্চেন্ট ব্যাংক যখন আইপিওর কাজ করে সে সব কিছু দেখে শুনে তারপরে সেটা স্ক্রুটিনাইজ করে তারপরে সেটা জমা দেয়। তারপরেও কোম্পানির কিছু কিছু ব্যাপার রয়ে যায় যেটা হয়তো আমাদের দৃষ্টিতে অনেক সময় আসে না, মানুষ ভুল হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যতটুকুন সম্ভব মার্চেন্ট ব্যাংকগুলো আমাদের যে যারা কাজ করছে আইপিও আনার ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে যে যতটুকুন সম্ভব এটাকে একেবারে বেসিক জিনিস যেগুলো আছে এটার জন্য কোনো প্রকারের ভুল না হয় সেই জিনিসটা যেন তুলে ধরা হয় এসএসসির কাছে যে সমস্ত পেপারস আমরা জমা দেই। সো সেই ক্ষেত্রে এখন আগের চেয়ে আমরা কিন্তু অনেক বেশি কেয়ারফুল এই সমস্ত ক্ষেত্রে, অনেক কিছু দেখে শুনে আমরা জমা দিচ্ছি। এর মধ্যে যে দু একটা ক্ষেত্রে যে ভুল হচ্ছে না সেটা আমি বলবো না, ভুল হতে পারে, বাট আগের চেয়ে আমরা অনেক অনেক বেশি কেয়ারফুল হয়ে আমরা করছি, আইপিওগুলো আনার চেষ্টা করছি। আর মার্কেটের ভাইব্রেন্সির ব্যাপারে আপনি যেটা আমাকে বলছিলেন মুনিয়াপার সাথে, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা মার্চেন্ট ব্যাংকগুলো কিন্তু অনেকটা অ্যানালাইটিক্যাল বেসিসেই চেষ্টা করে তার ক্লায়েন্টকে প্রোভাইড করার অ্যানালাইসিসগুলোকে। সো আমাদের যে সমস্ত ক্লায়েন্ট যারা আমরা তৈরি করে নেই তারা কিন্তু দেখা যায় যে বেসিক আইডিয়াগুলো থাকে, আপনার মার্কেটের যে বেসিক আইডিয়াগুলো সেইটার উপরে বেস করে তারা যেন বিনিয়োগ করে। যেমন আজকাল যেই ট্রেন্ডটা খুব ভালো লাগে আমার একটা জিনিস, স্পেশালি আমার হাউসের ইয়েগুলো আমি দেখেছি যে আমাদের ক্লায়েন্টরা দেখা যায় যে ট্রেডিং শুরুর আগেই চলে আসে, এসে দেখা যায় আমাদের যারা অ্যানালাইসিস যারা করছে, যারা অপারেশনসে জড়িত আছে তাদের সাথে কথা বলছে যে এটা এইভাবে বিনিয়োগ করবে, বা এই যে কৌশলগুলো তারা নির্ধারণ করছে এই জিনিসগুলো মানুষের ভিতরে আরও আসা উচিত আমি মনে করি। সো এই জিনিসগুলো আসলে হবে কি, এই যে এখন যে মার্কেটের যে গতিশীলতা চলে আসছে, মানুষের ভিতরে যে সচেতনতা তৈরি হচ্ছে, মানুষ 5 বছর আগে কিন্তু পি রেশিও কি এটা আপনি 90% মানুষকে জিজ্ঞেস করলে, বিনিয়োগকারীকে জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারতো না। সেকেন্ডলি হচ্ছে ডিএসসির ওয়েবসাইটটা কিন্তু এখন অনেক রিচ। সো এই যে ওয়েবসাইট দেখে মানুষের শিখা, আবার আমাদের যে অ্যানালাইসিস করে মানুষকে একটা আইডিয়া দেওয়া, সো সব মিলিয়ে কিন্তু আজকে এই যে মার্কেটটা যে আজকে যে পর্যায়ে এসছে আমি মনে করি যে এখানে একটা বড় ভূমিকা আছে মার্চেন্ট ব্যাংকগুলোর। আর আইপিও আসার যেটা ব্যাপারটা, হ্যাঁ আইপিও গত বছর 11টা আইপিও এসছে, আইপিও আসাটাও এখন প্রক্রিয়ার মধ্যেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আমরা আইপিও জায়গায় আসবো একটু, আমি একটু মঈন ভাইয়ের কাছ থেকে আসতে চাই। মঈন ভাই, বর্তমান বাজারের যে অবস্থা, আজকে একটু কিছু শেয়ারে কারেকশন হচ্ছে, আবার আমরা দেখছি পাওয়ার সেক্টর ভালো যাচ্ছে, এটি খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু যেভাবে প্রতিনিয়ত ইন্ডেক্স বাড়ছে এইটি তো একটি কারেকশন কি এখানে আসলে আশা করা যায় কি না? আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন ধরে বাজারে আছেন, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে একটু প্রতিনিয়ত না বেড়ে বাজারে যদি উত্থান পতন থাকে তাহলে সেইটি কি স্বাভাবিক কিনা? না, অবশ্যই আপনি যেটা বলেছেন অবশ্যই যৌক্তিক কথাটা, যে বাজার প্রতিনিয়ত প্রতিদিনই বাড়বে, এটা আসলে এটার পেছনে কোনো যৌক্তিক কোনো কারণ নাই। বাজার বাড়বে তখনই যখন তার মানে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ হবে, কোনো কোম্পানির কোনো যদি বেসিক কোনো নিউজ থাকে, কোনো ভালো কোনো নিউজ থাকে, কোনো আর্নিং এর প্রোগ্রেস থাকে, এই সমস্ত নিউজের বেসিসে কিন্তু মার্কেটটা বেসিক্যালি বাড়বে। তো এখন আমরা প্রতিদিন কিন্তু বাড়ার মতো এই যে এভরিডে 40 পয়েন্ট 50 পয়েন্ট করে বাড়ে, এটা আমরা কিন্তু 2010 সালেও দেখেছি। কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলি যে প্রতিদিন বাড়ার লক্ষণটা কিন্তু আমাদের কাছে ভালো মনে হয় না, অ্যাপারেন্টলি আমাদের কাছে ভালো মনে হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যে আপনি
ইন্ডেক্সের দিকে না তাকিয়ে আপনার যে কোম্পানি, আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেটির কি অবস্থা, সেটি সবার আগে দেখা দরকার কিনা। আমরা দেখছি যে এই সেক্টরের বাড়ছে, সেই সেক্টরের অন্য শেয়ারগুলো কি সেফর কোন ব্যাংক বাড়ছে, এই ব্যাংকটার দাম কত, অন্যটা কম দামে আছে, সেটা কিনেন কিংবা পাওয়ার ক্ষেত্রে এইটি দেখা উচিত, নাকি আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন সেইটি দেখা উচিত? এই জায়গাটা আমি একটু ইনপুট দিই, সেটা হচ্ছে ধরেন কোন ইন্ডাস্ট্রির কোন একটা সেক্টরে কোন একটা স্পেসিফিক কোম্পানির দাম যদি বাড়ে, আমরা সবাই তখন অল্টারনেটিভলি চিন্তা করি যে আপনার যেগুলো কম্পারেটিভলি লো প্রাইসে আছে ওদের তুলনায়, কিন্তু আসলে ওই লো প্রাইসের সাথে আমার কোম্পানিটার আসলে রিয়েল ভ্যালু কত হওয়া উচিত সেটা কিন্তু আমরা জাস্টিফাই করি না। আমরা দেখি যে না, একটা ব্যাংকের প্রাইস আমাদের ইন্ডাস্ট্রিতে এই ক্যাপিটাল মার্কেটে দেখেন লিস্টে যতগুলো ব্যাংক আছে, কোন ব্যাংকের প্রাইস 65 টাকা, কোন ব্যাংকের প্রাইস লেস দ্যান 10 টাকা, মানে ফেস ভ্যালুর নিচে। অবশ্যই এটা জাস্টিফিকেশন আছে, কারণ একটা শেয়ারের প্রাইস যদি 60 টাকা থাকে কোন ব্যাংকের প্রাইস, আর কোন ব্যাংকের প্রাইস যদি 10 টাকা থাকে, সেটার পিছনে যৌক্তিকতা আছে। এখন আমি যদি বলি যে 10 টাকা অনেক কম প্রাইস, আমি এখানে বিনিয়োগ করি, সেটা আমার আসলে এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি একটু সাপ্লিমেন্ট করি তার সাথে, মঈন ভাইয়ের সাথে সাপ্লিমেন্ট করি। আমরা শুনছিলাম সেটা হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে ইন্ডেক্স বাড়ছে প্রতিনিয়ত, আমার মনে হয় ইন্ডেক্সটাকে আমাদের দেখাটা অনেক বেশি জরুরি। কারণ আপনি যদি 2010-এর পর থেকে দেখেন মার্কেট অনেক খারাপ ছিল এবং অনেক নতুন শেয়ার এসছে, সেই তুলনায় ইন্ডেক্স খুব একটা বেড়েছে, কিংবা প্রতিদিন যদি 10 পয়েন্ট 15 পয়েন্ট করে বাড়ে, এটা খুব বেশি একটা বাড়ছে আমি সেটা মনে করি না। আপনার দেখতে হবে যে কোম্পানি যেই শেয়ারটার দাম বাড়ছে সেই দাম বাড়াটা কতখানি মানে এটা কতখানি যৌক্তিক আছে কি না, এই জিনিসটা আপনাকে দেখতে হবে, আমি এটা মনে করি। কারণ অনেকগুলো 2010-এ আমরা বলেছিলাম 9000 ইন্ডেক্স ছিল, সেই তুলনায় যদি আপনি ওই পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, এখানে কিন্তু 2500 কিংবা 3000ও না এখনকার পরিবর্তন এনেছে। ওই সময় ইন্ডেক্সটা যদি থাকতো তাহলে অ্যারাউন্ড 2000-এর আশেপাশে ঘোরাঘুরি করতে এরকম হতো, 2000 প্লাস হতো। সো ইন্ডেক্স কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে এই যে একটা ফ্লো, এই ফ্লোতে কোনো খারাপ শেয়ারের দাম বেড়ে যাচ্ছে কিনা, এই জন্য সার্ভিলেন্স টিমটা জরুরি। এবং আপনাকে আরেকটা জিনিস বলি যে আমাদের এই কয়েক বছরের যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এই জিনিসটা পাস হয়েছে, এটা খুবই জরুরি। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা হয়নি এখনো, এটা হচ্ছে এখন পর্যন্ত ঝুলে আছে, কি কারণে আমি জানি না। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলটা যদি হয়, মার্কেটে স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়বে। জবাবদিহিতা যেটা হলে যেটা হবে, স্বচ্ছতা বাড়বে। আমাকে একটি জিনিস একটু যদি বলেন, এই স্বচ্ছতা জবাবদিহিতার কথা আমরা বলি সব সময়, এবং বিএসসি ডিএসসি সিএসসি সবাই কাজ করছে, কিন্তু যে কোম্পানিটা প্রথম কোয়ার্টারে 4 টাকা ইপিএস দেয়, পরবর্তী কোয়ার্টারে নেগেটিভ দেখায়, তারপরে আবার নেগেটিভ দেখায়, বা পরবর্তীতে আবার 3 টাকা দেখায়, আবার ফাইনালে যে 10 টাকা দেখায়, আবার 50 পয়সা কোনো একটি কোম্পানি এক কোয়ার্টারে দেখায় 2.5 টাকা, পরবর্তী কোয়ার্টারে দেখায় 50 পয়সা, এবং ওই কোয়ার্টারে 2.5 টাকা দেখানোর কয়েকদিন পরই বা কয়েকদিন আগে সে একটা বড় পরিমাণে বোনাস শেয়ার বিক্রি করে। এই যে বিষয়গুলো, এগুলো তো এখন সবাই জানে যে কোম্পানি ম্যানেজমেন্ট এখানে হয়তো জড়িত, প্রমাণ বিএসসিসির কাছেই থাকবে, কিন্তু সেই কোম্পানিগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি স্বচ্ছতা জবাবদিহিতার কথা তখনই বলবেন যখন আপনি সবাইকে একইভাবে দেখবেন। আপনি তো কোম্পানিগুলোকে একভাবে দেখছেন না। বিএসসিসি আজ পর্যন্ত দৃশ্যমান কি করেছে? একটা ইপিএস দেখানোর পরে কি তদন্ত করেছে? আমি কিন্তু এটাই বলেছি, এবং আপনি হয়তো দেখে থাকবেন যে আমি আমার যে টক শো ছিল এখানে, আমি কিন্তু ওখানেও বলেছিলাম যে আমাদের রেগুলেটরি বডি আমাদের ব্যাপারে যতখানি সচেতন, যতখানি সার্ভিলেন্স টিম আমাদের ব্যাপারে দেখছে যে আমরা কোথায় ট্রেড করছি, এটা আমাদেরকে যতখানি করছে ততখানি যদি কোম্পানিগুলোতে করতো, আমার মনে হয় মার্কেটে অনেক বেশি জবাবদিহিতার আওতায় আনতো এবং স্বচ্ছতা আরও বেশি হতো। আপনি যেই কথাগুলো বললেন আমি কিন্তু একমত আপনার সাথে, কারণ কোম্পানিগুলো অনেকগুলো ফাঁকফুকর দিয়ে তারা অনেক ম্যানিপুলেশন করছে, এবং আমিও আপনার মতন সন্দেহ পোষণ করি যে নিশ্চয়ই এরকম যখন দেখাচ্ছে কোম্পানিগুলো এক কোয়ার্টারের সাথে আরেক কোয়ার্টারের মিল নাই, তারা বোনাস শেয়ার সেল করছে, তাদের সেল আসছে ডিরেক্টরদের, তারা দাম বাড়িয়ে দিয়ে বিভিন্ন উপায়ে ম্যানিপুলেট করে, তখন আপনার প্রশ্ন একটা থেকেই যায় যে তাহলে কি তারা জড়িত? এখানে কি কোনোভাবে কোনো ক্রাইম হচ্ছে, কোনো দুর্নীতি করছে? কেন একটা কোম্পানি আগের কোয়ার্টারে অনেক ভালো করলো, পরের কোয়ার্টারে নেগেটিভ দেখাবে?
আবার দেখা যাচ্ছে যে অনেক অনেক নেগেটিভ, তারপরে হঠাৎ করে অনেক ভালো করলো, তারপরে দেখা যাচ্ছে যে ডিরেক্টরদের স্পন্সর ডিরেক্টরদের সেল আসছে। ডেফিনেটলি এগুলো কিন্তু প্রশ্নের দাবি রাখে যে কেন এরকম। উদয় ভাই, আমি মানে একটি গ্রুপের কথা বলি, তাদের প্রায় 3টি টেক্সটাইল কোম্পানি সম্প্রতি একটি তালিকাভুক্ত হয়েছে। ওই গ্রুপের একটি কেমিক্যাল কোম্পানি আছে। ওই গ্রুপটা যখনই ডিভিডেন্ড দেয় অলওয়েজ বোনাস, কখনোই ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, এবং কোনো একটি কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পরে 100% বোনাসও দিয়েছিল। সেই কোম্পানিটি যখনই ডিভিডেন্ড দেয়, ঘোষণা করে, ডিক্লারেশন দেয়, এরপরই বড় ধরনের একটা সেল আসে। এবং আপনি যদি কোন কোন হাউস থেকে তারা এইগুলো করে সেটাও আমরা সাংবাদিকরা অনেকটাই জানি। তাহলে বিএসসিসি কেন জানে না? ডিএসসি কেন জানে না? ডিএসসি কি জানে কোন ব্রোকারেজ হাউস বেশি শেয়ার কিনলো, কোন ব্যক্তি বেশি শেয়ার কিনলো, কেন কিনলো? ইপিএস ভালো দিয়েছে। আপনি ডোরিন পাওয়ারের যে তদন্ত হয়েছে, ডোরিন পাওয়ারের এত বারবার তদন্ত হচ্ছে, ডোরিন পাওয়ারের ইপিএস কোত্থেকে কোথায় গেল? যদি ধরতে হয় কোম্পানিকে ধরো। এই যে প্রত্যেকটা বিনিয়োগকারীর যে তথ্য নেওয়া, তাহলে আপনি কি বিনিয়োগকারীদের এখানে আসতে বাধা দিচ্ছেন বা বিনিয়োগকারীদের হ্যাজমেন্টটা প্রতিনিয়ত করতে চাচ্ছেন, যেটা কোম্পানিকে করতে চাচ্ছেন না? মানে বিষয়গুলো কি এরকমই হচ্ছে কিনা মোটা দাগে? তাই ম্যানিপুলেশন যে আমাদের মার্কেটে একেবারে নেই সেটা তো আমি অস্বীকার করতে পারবো না, ম্যানিপুলেশন আছে। আর ফিনান্সিয়াল মার্কেটে আসলে ম্যানিপুলেশন আমাদের এখানে আছে, পৃথিবীর সব জায়গাতেই ম্যানিপুলেশন কম বেশি আছে। আর বিএসইসি তারা তো আগে যে স্টেপগুলো নিত ম্যানিপুলেশনসের এগেনস্টে, তার চেয়ে এখন অনেক বেশি কঠোর। সেটা তো আমরা বেশ কিছু পদক্ষেপ তাদের দেখেছি, তারা নিচ্ছে না বলাটাও নিচ্ছে না সেটা কিন্তু না। বিষয়টা হচ্ছে যে আপনি বিনিয়োগকারীদের ব্যাপারে মানে কিছু সন্দেহ করে আপনি যে ধরনের পদক্ষেপ নিচ্ছেন, আর কোম্পানিগুলো যে ধরনের অনিয়মের প্রকাশ পাচ্ছে মোটা দাগি, সবাই এটা সিম্পল সেন্স থেকে বোঝা যায়, তাদের ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? আগে তো তাদের ব্যাপারে নেবেন। আমি একটা শেয়ারে বিনিয়োগ করলাম, সেই শেয়ারটা আমি ওই কোম্পানি, আপনি বললেন ডিএসসির ওয়েবসাইট এখন অনেক ভালো, ডিএসসির ওয়েবসাইটে যা তথ্য আছে সেটা দেখেই তো আমি কিনছি। এর বাইরে তো কোম্পানিতে গেলে আমাকে তথ্য দিচ্ছে না, যদিও দেওয়ার কথা, কিন্তু আমি ওই তথ্য দেখছি এক কোয়ার্টার 2.5 টাকা, পরবর্তী কোয়ার্টারে 25 পয়সা, এক কোয়ার্টারে মাইনাস, পরবর্তী কোয়ার্টারে 5 টাকা। এগুলো কিভাবে হয়? এগুলো আসলে এখন এই জিনিসগুলোই তো আমাদের মেইন সমস্যা, ঠিক না? তাহলে সমস্যা রয়েই গেছে বাজারে। সমস্যা বললামই তো যে সমস্যা কিছু থাকবে, সমস্যা আমাদেরকে উত্তরণ করেই সামনে আগাইতে হবে, তাহলে না আমরা একটা গুড মার্কেট পাবো। মুন্নিয়াপা, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? কারণ এখন আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ ছিল, কিন্তু এখন চিটং স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন না করলে আপনারা করেছেন, তার মানে আপনারা এখন জনপ্রতিনিধি স্টেক হোল্ডারদের। আপনার এই যেমন মঈন ভাই আছে শেলটেক ব্রোকারে, শেলটেক ব্রোকারে যে সমস্যা হলে কিন্তু আপনাদের কাছে সবার আগে আসবে। তো আপনাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে কিনা? চাচ্ছি না, আমরাও কিন্তু চাচ্ছি হাসিব যে আমাদের নিজের একটা সেলফ রেগুলেটরি ইনস্টিটিউশন হিসেবে গড়ে তোলা, আমরাও এটা চাচ্ছি। এবং আমি ওনার সাথে একটু বলি, রিয়াদ ভাইয়ের সাথে, যে এখন কিন্তু আমরা যে বলছি যে রেগুলেটরি বডি একদম দেখছে না তা কিন্তু না, তারা কিন্তু দেখছে। আপনি দেখেন, আপনি যেই কোম্পানিটার নাম বললেন একটু আগে, অ্যাটলিস্ট তদন্ত তো এসছে, কিন্তু অনেকগুলো কোম্পানি তদন্তের মধ্যে এসছে, কিন্তু যে জিনিসটা হয়েছে যে ওইভাবে শাস্তি দেওয়া যাচ্ছে না, কিংবা শাস্তি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো বা এরকম, এটাই কি বলতে চাচ্ছি। হ্যাঁ, এখানে হয় কি, আগে যেটা হতো, আমি একটা মিনিট আমি হাসিব বলি, আগে যেটা হতো কি, কোনো কোম্পানির অনিয়ম করলে সাসপেন্ড করে দেওয়া হতো, ধরেন এত মাস। এতে করে হয় কি, কোম্পানির ডিরেক্টররা কতখানি হয় আমি জানি না, বিনিয়োগকারীরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, যে সাসপেন্ড হয়ে গেল, একটা লোকের হয়তো এই মুহূর্তে টাকাটা দরকার, তার হয়তো অনেক বেশি টাকা ইয়েতে। আমাদের এখানে তো শুধু বড় বিনিয়োগকারী না, ক্ষুদ্র বিনিয়োগকারীও আছে, আমরা যেটা অনেকেই আছে। বড় বিনিয়োগকারীও যদি বলেন যে তারা হয়তো কিনেছে, সে একটা হিসেব নিকেশ করে কিনেছে, সে ম্যানিপুলেশনটা বুঝে নেয়, কিংবা হলেও যখন এটা সাসপেন্ড করে দেওয়া হবে, কিংবা আপনি দেখেছেন যে অনেক কোম্পানি ওটিসি মার্কেটে চলে গেছে, প্রায় 32টা কোম্পানি নাকি আরও বেশি বোধহয়, নাকি 62টা, আমি ভুলে গেছি অ্যামাউন্টটা। এই কোম্পানিগুলো কাদের কাছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সেই বিনিয়োগকারীরা। আমার একটি প্রশ্ন উত্তর দেন। আপনি শুরুতে বললেন, এটা সবাই বলছে যে খারাপ কোম্পানিতে বিনিয়োগ করবেন না। আপনার ওটিসি মার্কেট আছে, যদি খারাপ থাকে তাকে আপনি ওটিসি মার্কেটে পাঠাচ্ছেন না কেন? আমি তো এই যেটি ডিএসসিতে লিস্টেড বা সিসিতে লিস্টেড, তাকে সেটা দেখেই তো আমি বিনিয়োগ করছি। আপনি আমার সামনে অপশন রাখছেন, আবার খারাপ কোম্পানি বলছেন। ওটিসি মার্কেটেও যদি যায় কোনো কোম্পানি, এটার মানে ম্যাক্সিমাম মেজরিটি শেয়ার আপনারা একটা কোম্পানি যদি বিশাল অ্যামাউন্টের, বিশাল পোর্শনে একটা শেয়ার মার্কেটে ছাড়ছে, ওটিসি কোম্পানিতেও যদি কোনো একটা শেয়ার যায়,
তাহলে এটার ভুক্তভোগী শুধু স্পন্সর ডিরেক্টররা হচ্ছে না, কিন্তু বিনিয়োগকারীরাও হচ্ছে। জি মঈন ভাই, এ ব্যাপারে যদি আপনার বক্তব্য, মানে তাৎক্ষণিকভাবে যদি যায়। জি এই যে কোম্পানিগুলোর ব্যাপারে এখন যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, প্রাথমিক এবং সুপার রেগুলেটর যারা আছেন, তাদের কি নজর বেশি দেওয়া উচিত কিনা যতটা বিনিয়োগকারীদের উপর দেয়া হচ্ছে? না, আমরা যে বিষয়টা দৃশ্যমান হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে যে সমস্ত চিঠিগুলো আসে, ইনকোয়ারিগুলো আসে, আমাদের প্রাইমারি রেগুলেটর এক্সচেঞ্জ আর সুপার রেগুলেটর যদি বিএসসিসি বলি আমি, তখন প্রথম ইনিশিয়ালি তারা বাই সেলের তথ্য নেয় যে কারা বাই করেছে কারা সেল করেছে, এটাই কিন্তু আমাদের কাছে দৃশ্যমান। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে ওনারা কি করছেন সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু প্রবলেমটা যেটা হয় সেটা সবাই যে বিষয়টা উত্থাপিত করে, মানে এই ইস্যুগুলো নিয়ে আসে যে একটা ইনভেস্টিগেশন শুরু করার পরে ইভেন্চুয়ালি অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। আমি এখানে একটু থামাচ্ছি, আমরা একটা বিরতির পরে আপনার কাছে আসবো। ভাই, অনেক নেতিবাচক অনেক কিছু থাকে, অনেক ইতিবাচকও থাকে, তার মধ্য দিয়েই সবাইকে যেতে হয়। তো সবার যে একটি প্রত্যাশা যে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক, সেক্ষেত্রে আপনি বিনিয়োগকারীদের যেভাবে ধরবেন, স্বাভাবিক অন্যায় করলে, ম্যানিপুলেশন হলে আপনি অবশ্যই ধরবেন, কিন্তু কোম্পানিগুলোকেও সমানভাবে ধরা হোক। এখন সমস্যা হচ্ছে যে কোম্পানির ম্যানেজমেন্টে যারা থাকেন তারা অনেক সময় অনেক পাওয়ারফুল হন, অনেক পাওয়ার দেখান। সে কারণেই কি এই সমস্যাগুলো আমরা দেখছি। আপনি যদি তিতাসের কারণে সরকারি শেয়ারে ফরেন বিনিয়োগ কমে যায়, তাহলে আপনার একটি কোম্পানির জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্ত হলে বিনিয়োগ বাইরে যারা সাইডলাইনে যেসব বিনিয়োগকারী আছেন তারাও কিন্তু এই বাজারে আসতে ততটা উৎসাহিত হন না। অবশ্যই না, আপনার কথাটা ঠিক, আমি একমত আপনার সাথে। তবে আসলে আপনাকে আমি বললাম, একটু আগেও বলেছি যে মার্কেটটাও কিন্তু অনেকটা এরকম। ওই মার্কেটে যখন খারাপ অবস্থা একটু থাকে, বিরাজমান থাকে, তখন ওই বিনিয়োগকারীরাও সব কিছু নেগেটিভ দৃষ্টিতে দেখতে থাকবেন। আবার যখন মার্কেটে ভাইব্রেন্সি সিচুয়েশন এখন যেরকম আসছে, এখনও মানুষের দেখবেন যে সব কিছু চেঞ্জ হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, এটার বাস্তবায়নটা প্রত্যেকটা ক্ষেত্রে বেশি জরুরি। কারণ হচ্ছে যে আপনার যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি, কোয়ার্টারলি যে রিপোর্টটা আমার কাছে আসতেছে, হ্যাঁ, আনঅডিটেড হোক বা অডিটেড, যেটাই হোক, অডিটেড তো হয়ে আসতেছে, তারপরেও এটার মধ্যে কতটুকুন কী আছে সেটা আমরা 100% কনফিডেন্স তো বলবো না যে এটার মধ্যে 100% কনফিডেন্স সবারই থাকে। তো সেই ক্ষেত্রে জবাবদিহিতাটা যতটা আসতে থাকবে, মানুষ কিন্তু, হ্যাঁ ঠিক আছে, বাইরে এটা সম্পর্কে গুজব যাই থাকুক না কেন, আমার এই জিনিসটা তো ঠিক আছে। সো এইটার উপরে বেস করে মানুষ, আমি বললাম যে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি অ্যানালাইসিস করে, মানুষ জিজ্ঞেস করে, কথা বলে, হুট করে আগের মতো বিনিয়োগ করে না। আর এই যে আমাদের এসএসসি বিএসসিসি আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা আরম্ভ করতে যাচ্ছেন 8 তারিখ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। তো এই জিনিসগুলো যখন দেশব্যাপী আস্তে আস্তে আরও ছড়ানো হবে যে না, হঠাৎ করে শেয়ার মার্কেটে এসে বিনিয়োগ করাটাও ঠিক না। আপনার যেমন বিএসসিসি একটা উদ্যোগ নিয়েছে, এটার আসলে প্রমোশনটা একটু কমই বলবো, আমি মনে করি যে এটার উপরে আরেকটু এমফাসিস হওয়া উচিত। সেটা হচ্ছে যে বিডিএ অ্যাকাউন্টসটা, স্পেশালি যেটাকে আমরা বলি পোর্টফোলিও ডিসক্রিশনারি অ্যাকাউন্টস বা ব্যাংকার্স ডিসক্রিশনারি অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টসগুলো হয় কি, মার্কেটে তো সবাই আসবে প্রতিদিন এমন কোনো কথা নাই, মার্কেটের মানুষজন ইনভেস্ট করে, অনেক লোকজন আছে যার টাকা পয়সা আছে, ইনভেস্টটা করে সে হয়তো 3 মাস কোনো খবরই রাখে না। তো তার জন্য এই সমস্ত এই বিডিএ অ্যাকাউন্টসগুলো প্রয়োজন এই সমস্ত ইনভেস্টরদের জন্য। এটা তো হবে কি, আমাদের মতো যেগুলো মার্চেন্ট ব্যাংক আছে, ব্রোকারেজ হাউস আছে, তাদের মধ্যে একটা অ্যানালাইটিক্যাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি শাহরিয়ার বলছি। জি বলুন। আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি, আমি মার্কেটে 2005 সাল থেকে বিনিয়োগ করছি। আমি এই বছর কিছু ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছি। আমার কাছে যেটা, আমি ফান্ডামেন্টাল মোটামুটি অ্যানালাইসিস করে কিছু বোনাস শেয়ার খেয়েছি। আমি আরএসআরএম এর কিছু স্টিল এই শেয়ারটার কিছু বোনাস শেয়ার আমি এই বছর নিয়েছি। আমার কাছে ভালো মনে হয়েছে। এজিএমও আমি গিয়ে ওদের এজিএম অ্যাটেন্ড করেছি, সেখানে ওরা আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড যেরকম দুইটা কোম্পানি,
আরএসআরএম এর কি এরকম কোনো কোম্পানি আছে যে আরএসআরএম লিমিটেড অথবা এই কোম্পানিকে আসেনি, অথবা স্টিলই কি ওদের একটা কোম্পানি কিনা? আমি একটু এই ব্যাপারটা ক্লিয়ার না। জি আসছি মধু ভাই, যদি এই ব্যাপারে বলেন, বিএসআরএম স্টিল এবং লিমিটেড এই দুটি যখন তালিকাভুক্ত হয়, আগে স্টিল হয়েছে পরে লিমিটেড, তখন কিন্তু অনেকেই কনফিউশনে ছিল একই নামে দুটো কোম্পানি। এবং এই যে প্রশ্নটা করলেন ভদ্রলোক, এইরকম কিন্তু আরএসআরএম বা অন্য কোম্পানিগুলোর কিন্তু এরকম নেই আমি যতটুকু জানি। তো এই যে তাহলে বিএসআরএম এর যে প্রফিট দুটা ভাগ হচ্ছে, আরএসআরএম বলেন বা অন্য কোম্পানির, তাদের প্রফিট কি একটা দিকে যাচ্ছে কিনা? তাহলে মানে সেক্ষেত্রে বিনিয়োগকারী এই যে একই নামে দুটো কোম্পানি এবং একই প্রোডাক্ট, তো সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কনফিউশনে ভুগবেন কিনা? না, সেরকম তো হওয়ার কথা না। দুটো তো এন্টিটিটা টোটালি আলাদা, একটা সেপারেট এন্টিটি নিয়ে তারা কাজ করছে। সো দুটো বিএসআরএম এর ক্ষেত্রেই বলি, দুটো সেপারেট এন্টিটি নিয়ে কাজ করছে, তারা তাদের ব্যবসা, মার্কেটিং, আপনার সেলস যেটা হচ্ছে, এই ব্যাপারে যদি একটু বলেন। যে জি, এটা কিন্তু আরও ছিল। আপনি যদি বেক্সিমকোরও দেখেন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সটেক্স আগে যেটা ছিল, অনেকগুলো, এটা কিন্তু নতুন কিছু না, এরকম তো হয়। এবং একটার সাথে আরেকটার তো কোথাও কন্ট্রাডিক্ট করার কথা না, কিংবা ইন্টারঅ্যাক্ট করারও কথা না এখানে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি, সরি, বিনিয়োগকারীরা কনফিউজড হয়ে যায় তখনই যখন দেখা যায় যে হঠাৎ করে মার্জার আসছে। আমরা রিসেন্টলি দেখেছি যে অনেকগুলো কোম্পানি মার্চ করে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যে দেখেন, মার্কেট যখন খারাপ ছিল, কোন শেয়ারের দাম হয়তো 10 টাকা ছিল, এখন 30 টাকা হয়েছে। ওই 10 টাকা হয়তো যৌক্তিক প্রাইস ছিল না, কিন্তু আমরা দেখি যে এই 10 টাকা থেকে এটি 30 টাকা হয়েছে, প্রতিনিয়ত বাড়ছে। এইটি দেখা দরকার নাকি আমার যৌক্তিক প্রাইস দরকার? ভদ্রলোক যে আরএসআরএম এর কথাই বললেন, আমি যদি সেটার এক্সাম্পলে আসি, কিংবা বিএসআরএম এক্সাম্পলে আসি, যে বিএসআরএম লিমিটেডের চেয়ে বিএসআরএম স্টিলের ইপিএস অনেক ভালো, অনেক ভালো। তার যে প্রাইস সেটি কি যৌক্তিক? কিংবা আরএসআরএম এর যে এখন 80 টাকা প্রাইস, সেটি যৌক্তিক কিনা? সেটি 40 টাকা থেকে 80 টাকা হয়েছে, সেটি দেখবে নাকি এই বর্তমান প্রাইসটা দেখবে? না না না, সেটা হয়েছে যে কত থেকে কত হলো এটা না, তো আপনার হিসাব করে দেখতে হবে যে যৌক্তিক পর্যায়ে আছে কিনা। এখন ধরেন 80 টাকা কিংবা 10 টাকা কিংবা 20 টাকা, বিষয় এটা না, দাম কত এটা বিষয় না, দেখতে হবে যে যৌক্তিকতা কতখানি। যখনই একটা, আমি আপনার কাছে একটু আসবো মঈন ভাই, এই ব্যাপারে আপনি তো শুনেছেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপর বিনিয়োগকারীদের কিন্তু এখন সম্পৃক্ততা বেশি, আগ্রহ বেশি দেখা যাচ্ছে গত 1 মাস ধরে। যদি এই বিষয়গুলো বলেন, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু ভালো কোম্পানি আছে আমরা জানি। যে কনফিউশনটা তৈরি হয়েছে যে যে রড যারা তৈরি করে, এই যে দুটি কোম্পানি একই নামে, তাহলে অন্য যারা আরএসআরএম বা অন্য যারা আছে, তারাও কি তাদের দুটি কোম্পানি কিনা? এই যে কনফিউশন, এখানে বিনিয়োগকারী আসলে কি দেখবেন বিনিয়োগের ক্ষেত্রে? না, এখানে দেখেন, উনি যে প্রশ্ন, যে বিনিয়োগকারী ভাই প্রশ্নটা করেছেন, এটা ওনার জন্য, ওনার জানাটা কতটুকু যৌক্তিক আমি জানি না, বাট এটা কোম্পানি, যেমন বিএসআরএম স্টিল আর বিএসআরএম লিমিটেডের কথা যদি আমি বলি, বিএসআরএম স্টিল এবং লিমিটেড, তারা দে মেড সেপারেট এন্টিটি বিকজ অফ देयर মানে ওন পলিসি। এখন আরএসআরএম এটা করবে কিনা বা তাদের ক্ষেত্রে এটা আদৌ আছে কিনা, সেটা এটা কোম্পানি ভালো বলতে পারবে তাদের প্রয়োজন আছে কিনা। এখন ইনভেস্টর পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, আমি দেখি যে বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড এই দুটো কোম্পানি যদি সেপারেট করা হয়, আসলে আদৌ আর্নিং এর কোনো ইমপ্যাক্ট আছে কিনা, বা বিজনেসে তাদের যদি কোনো এখানে কোনো গ্রোথ থাকার পসিবিলিটি থাকে, যা সেপারেট করে দেওয়ার পরে এখানে বিজনেসে ম্যানেজ করতে তাদের অনেক সুবিধা হবে। সুবিধা যদি হয়, তাদের এক্সপোর্ট যদি করতে পারে, অথবা ইন্টারনাল কনজাম্পশন যদি বাড়াতে পারে, যদি প্রোডাকশন বাড়াতে পারে, মানে আই মিন এফিশিয়েন্সি যদি বাড়াতে পারে সেপারেট করার ফলে, তাই আমি মনে করি এগুলো যৌক্তিক কারণ আছে, করা যেতে পারে। এবং এখন এখানে আরএসআরএম করবে কিনা, এবং যদি না করে থাকে, করলে ওদের লাভ হবে কিনা, সেটা কোম্পানির হায়ার অথরিটি যারা আছে, কোম্পানি ম্যানেজমেন্টে যারা আছে, তারাই আসলে ভালো বলতে পারবেন। যে কোম্পানিতে বিনিয়োগ করবেন সেটার বর্তমান প্রাইস যৌক্তিক কিনা সেটি দেখে বিনিয়োগ করুন, এটি আসলে। জি মুনিয়াপা, যদি শেষ পর্যায়ে আমরা যদি এই যে এখন বিনিয়োগকারীরা কিন্তু একটি লেভেল পার করে আসছে, একটা প্রাইস ছিল সেখান থেকে একটি লেভেলে উঠেছে, এই অবস্থায় কিন্তু বিনিয়োগকারীদের ঝুঁকিটা আগের চেয়ে বেশি, 1 মাস আগে যতটুকু ছিল তার চেয়ে অনেক বেশি। বিনিয়োগ করার ক্ষেত্রে কি বিষয়টা এখন সেই জিনিসটা হয়েছে যে যৌক্তিক, আমি তখনও যে কথা বলছিলাম যে আপনি যখনই কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, তখন ফান্ডামেন্টালস দেখে করতে হবে, তার ইপিএস কত, পি কত, এটা কতখানি যৌক্তিক পর্যায়ে আছে, তাদের
ম্যানেজমেন্টে কারা আছে, এটার মানে প্রিভিয়াস হিস্ট্রি কি, মানে এখানে কোনো রকম কোনো অসততা আছে কিনা, অনেক কিছু দেখে বুঝে শুনে তারপরে বিনিয়োগ করতে হবে। বর্তমান আপনি গত 1-2 বছরের আচরণ যদি বাজারে দেখেন, এখন পি বা ইপিএস এর চেয়ে আপনার উদ্যোক্তা কারা সেটা দেখা আগে। আমি এটাই বললাম, কিন্তু ম্যানেজমেন্টের কথাটা এই জন্যই বললাম যে এখন আপনি যেগুলো দেখেছি আমরা রিসেন্টলি, সো উদ্যোক্তাটা মানে স্পন্সর ডিরেক্টর কিংবা উদ্যোক্তা মালিককে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ডেফিনেটলি। আমরা দেখছি বিএসসিসির অনেক ইতিবাচক পদক্ষেপ, অনেক ইতিবাচক, যেগুলোর রেজাল্ট হয়তো আমরা এই বছর পাওয়া শুরু করবে। এবং বর্তমান বিএসসিসির আসার পরে তারা বলেছিল যে বাজার স্বাভাবিক হবে, সেটি তারা হয়তো প্রমাণ করতে যাচ্ছে। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করতে পারেন? আপনি এখন যে প্রাইস, অনেকগুলোই প্রাইস বেড়েছে, এখন কি এই অবস্থায় যদি কোনো বিনিয়োগকারী কোনো শেয়ারে বিনিয়োগ করে, সে কি দেখবে যে আমার একটা ভয় কাজ করে যে বিএসসি তদন্ত কমিটি করলো কিনা, ডিএসসি করলো কিনা, এই যে ভয়টা, এটা কিন্তু থাকা দরকার কিনা, এই ভয়টা কাটিয়ে দেওয়ার দায়িত্ব কাদের? কিংবা আসলে কি বাজার পরিস্থিতিটার দিকে যদি আপনি দেখেন যে গত বছর মার্কেট পি ডিসেম্বরে যেরকম ছিল, এবছর ডিসেম্বরে মার্কেট পি কিন্তু এখনো কম আছে। সো আপনি যেটাকে বলছেন যে মার্কেট অনেক বেড়ে গেছে, মার্কেটের এই জিনিসগুলো তো কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। সো এইটা অটোমেটিক্যালি পাবলিক যখন ডিমান্ড বাড়তে থাকবে তখন মার্কেট বাড়বে। আর মার্কেট উঠানামা করবে, গ্রাফ তো দেখেই বোঝা যায় যে মার্কেট উঠবে মার্কেট নামবে, এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার। সো সেটা না, সেটা হচ্ছে লজিক্যাল ওয়েতে চলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ভালো কোম্পানি, আমরা জানি, আমরা মার্কেটে যারা ইনভেস্ট করি, আমি একদম সিম্পল ওয়েতে বলবো যে ভালো কোম্পানিতে আপনারা বিনিয়োগ করেন। আপনারা সবাই জানেন যে কোনগুলো ভালো কোম্পানি, কারা, কেন অযথা আমরা রিস্ক নিতে যাব, কেন কতগুলো কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দেয় না, যাদের নেট অ্যাসেট ভ্যালু দেখা গেল যে একেবারে তলানিতে পড়ে আছে, তারপরেও এগুলো বাড়তেছে উইদাউট এনি রিজন। আমরাও হ্যাঁ অমুক ভাই তমুক ভাই এটা বলেছেন, হ্যাঁ আর ঠিক আছে কালকে গিয়েই সকালবেলা এটা কিনে ফেললাম, এই প্রবণতাটা থেকে বের হয়ে আসা দরকার আমাদেরকে চিন্তা ভাবনা করে আর একটু সময় নিয়ে বিনিয়োগটা করতে হবে। যে মঈন ভাই একদম শেষ পর্যায়ে যদি 30 সেকেন্ডসে বলেন যে বিনিয়োগের ক্ষেত্রে এখন কি দেখা উচিত, নতুন বিনিয়োগ যিনি করবেন? না, এখন মানে মার্কেটের 6 মাস আগের সিচুয়েশন এবং আজকের সিচুয়েশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে মার্কেটে অনেক টার্নওভার, মার্কেটে ফান্ডের অনেক ফ্লো এসছে, কিন্তু কিছু কিছু মানে বেসিক জিনিসের আমি খুব বেশি চেঞ্জেস আমি দেখিনি এখন। ম্যাক্সিমামই কিন্তু আপনি দেখেন সবাই রিমার বেস। ভাই যেটা বললেন যে আপনার অমুক ভাই বলেছেন, তমুক ভাই বলেছেন, ও বলেছেন, সে বলেছেন, এটা দেখে আমি বিনিয়োগ করছি। আমি যেটা বলতে যাচ্ছি যে সবাই রিউমার বেস ইনভেস্টমেন্টই আমাদের বেশি হচ্ছে। তো এখান থেকে আমাদের বেসিক্যালি বের হয়ে আসতে হবে। ভালো শেয়ারে বিনিয়োগ করলে অবশ্যই অনেক রিটার্ন আছে, ধৈর্য পেশেন্স রেখে ইনভেস্টমেন্ট করেন। এখন আজকে কিনে আপনি যদি 2 দিন পরে এটা রিটার্ন চান, সেই বিনিয়োগটা আসলে সেই বিনিয়োগে মার্কেট কিন্তু আসলে এটা না। তো সবাইকে পেশেন্স রেখে ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে। ভালো শেয়ারের ক্রাইটেরিয়াগুলো আমরা সবসময় বলি, আপনাদের এখানে টকশোতে গিয়ে বলে, অন্যান্য জায়গায় বলি, সব জায়গায় বলি যে ভালো শেয়ারে চিনতে হলে কি কি জিনিস বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। অন্য যে বিষয়টা জানি একটি সমস্যা তৈরি হয়েছে, যেটা আমি গতকালকেও আমার কাছে অনেক ব্রোকারেজ হাউস থেকে বলা হয়েছে যে এই শেয়ারটা বেড়েছে, এখন এটা এখান থেকে হয়তো ইপিএস ভালো আসবে বা ভালো কোম্পানি, এটা এখন তদন্ত হবে কি না, আপনি একটু যদি খোঁজ নেন ডিএসসিতে এরা আসলে তদন্ত করছে কিনা, মানে এই যে একটা ভয়, সে ভয়টা এই ভয়টা কিন্তু আছে, এই ভয়টা আসলে থাকার কোনো কথা না। এবং এটি দূর করার জন্য আসলে আপনারা ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে কোনো আমি আপনাকে একটু ওনাদের সাথে একটু সাপ্লিমেন্ট করি। ওনারা ভাইদের কথা বলেছেন, আমি শুনছিলাম। ডেফিনেটলি স্টক মার্কেটে ক্লায়েন্টরা এসে বলে অমুক ভাই বলেছে, তমুক ভাই বলেছে। যে জিনিসটা হয়, আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলছি যে একটা গ্রুপ সবসময় ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। আমাদের দেশে না, আমি ইন্টারন্যাশনাল অনেক স্টক হাউস, ভালো ভালো স্টক হাউসেও, স্টক এক্সচেঞ্জেও দেখেছি, ওখানেও আছে। আমাদের দেশে যেটা হয় যে কেউ একটা রিউমার ছড়াচ্ছে যে অমুক ভাই ওখানে কিনছে, দেখা যাচ্ছে সেই ভাই অন্য একটা হাউসে সেল করছে। বুঝাতে পেরেছি? একটা হাউসে সে একটা নাম করে যে এখানে সে কিনছে, প্রচুর শেয়ার কিনছে, হয়তো সে এখানে 1 লাখ শেয়ার কিংবা 1 কোটি শেয়ার, মানে 10 লাখ শেয়ার কিনছে, অন্য হাউস থেকে সে 25 লাখ শেয়ার কিংবা 30 লাখ শেয়ার কিন্তু সেল করে দিচ্ছে। এই হাউসে সে যখন কিনছে, এটা সঙ্গে সঙ্গে
মানে বিনিয়োগকারীদের আসলে অমুক ভাই কিনছে সেটা না দেখে না আমি আপনাকে বলছি এই জিনিসটাও হয় যেটা অনেকেই জানে না যে অমুক ভাইয়ের উপরে আমি খুব বিশ্বস্ত, সে কিনছে, এটা কিনলেই দাম বাড়ে, সে যে বিক্রি করছে এটা অনেকেই জানে না, অনেকেই এইভাবে বোকা হয়ে যায়। পোষণ করতে চাই, এখন সবাই জানে হ্যাঁ। দুপুরের পরে তথ্য কে কত বাই সেলের তথ্য পাওয়া যায় এবং এগুলো আমি নিজের চোখে দেখেছি বিভিন্ন হাউজে। এটা কোত্থেকে আসে না, এটাও তথ্য যদি পাচার হয়। সিডিবিএল, আপনি এখানে সিডিবিএল এর সমস্যা না, সিডিবিএল এর কিন্তু আপডেট হয় রাতে, আপনি পেলে পরের দিন পাবেন, তার মানে দুই স্টক এক্সচেঞ্জ থেকে এটা বের হয় না। স্টক এক্সচেঞ্জ থেকেও যদি বের হয় ডেফিনেটলি তাদেরকে সার্ভিলেন্সের আওতায় আনা উচিত। আমাদের যদি ডিএসসি কিংবা সিএসসি যেখানে যদি কোনো অসৎ কর্মকর্তা থেকে থাকে, মনিটরিংয়ে যদি থেকে থাকে কিংবা এখানে যদি থেকে থাকে, অবশ্যই তাদের অতি সত্বর বের করে আইনের আওতায় আনা উচিত। অনেক ধন্যবাদ মতিন ভাই, আপনাকেও ধন্যবাদ। মঈন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, দুই স্টক এক্সচেঞ্জ বিএসসিসি যথেষ্ট চেষ্টা করছেন এবং এই বাজারকে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার যে সমস্যাগুলো আমরা এখানে উত্থাপন করলাম, আমরা আশা করছি এই সমস্যাগুলোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও বেশি নজর দেবেন, সেই কারণেই এই বিষয়গুলো উত্থাপন করা। এবং আপনাদের প্রতি একটি বিষয় সবাই বলে থাকেন, আমিও বলছি, সেটি হচ্ছে যে দেখে শুনে বিনিয়োগ করবেন এবং আপনার টাকাটা কিন্তু আপনার, আপনি অমুক ভাইয়ের কথায় কিনে আপনি ক্ষতিগ্রস্ত হলে সেই টাকাটা কিন্তু সে দেবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।